বাংলাদেশের গদিতে বসবেন বলে তিনি দূর থেকে ছুটে এসেছিলেন। বাংলাদেশের গদিতে বসে পাকিস্তানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের সঙ্গে প্ল্যান করে বাংলাদেশকে জামাতের হাতে তুলে দিচ্ছিলেন। ঠিক সেই সময় অজিত দোভাল প্ল্যান এবং ভারতের অন্যান্য মাস্টার মাইন্ডের ছক, এবং তারপরেই ইউনূস ভয়ানক চাপে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গোটা ঢাকা, গোটা বাংলাদেশ জুড়ে স্বর উঠছে। এই দোভাল ছকে বাংলাদেশ চরম বিপদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের যে চরিত্র আমরা বেশ কয়েক বছর ধরে দেখেছি তা কিছুটা পাল্টে গিয়েছে এই অগস্ট মাসের পর থেকে, অর্থাৎ 2024-এর অগস্টের পর থেকে। বাংলাদেশে যা হয়নি, যা কম হয়েছে, সেইটা গোটা বাংলাদেশ জুড়ে এমন আকার ধারণ করলো, অর্থাৎ হিন্দু নির্যাতন থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যে প্রেক্ষাপট বলতে গেল, গোটা বাংলাদেশ জুড়ে জঙ্গিদের আস্তানা তৈরি হয়ে উঠল। এই জঙ্গিদের আস্তানা তৈরি করলো কে? মোহাম্মদ ইউনূস। এই ধরনের তথ্য কান পাতলেই শোনা যায়, কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে এই রকম আবহাওয়া, এই রকম পরিবেশ তৈরি করলো কে? কেন করা হলো? গোটা বাংলাদেশকে জামাতের হাতে তুলে দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে মনে করছেন গোয়েন্দারা, এবং গোটা বাংলাদেশকে একেবারে জঙ্গিদের বদ্ধভূমি বানিয়ে ভারত বিরুদ্ধতা চরমে তোলাই ছিল এই জঙ্গিদের কাজ। এবং ঠিক সেই জন্যই একদিকে ভারতের 7 সিস্টার্স এবং অন্যদিকে ভারতের এই পূর্ব দিকের এই জায়গাগুলোকে টার্গেট করা। আমরা দেখেছি এই নর্থ ইস্টের যে করিডর, অর্থাৎ চিকেন স্ন্যাককে টার্গেট করে কথা বলতে শোনা গিয়েছে, 7 সিস্টারকে টার্গেট করে কথা বলতে শোনা গিয়েছে বাংলাদেশের এই ইউনূস সিন্ডিকেট। অর্থাৎ আমি একটু পরিষ্কার করে খোলসা করে বলতে চাইবো, ঠিক কয়েক মাস আগে বাংলাদেশের একেবারে টালমাটাল পরিস্থিতি, ঠিক তখন পাকিস্তান থেকে সাহির শামসুদ মির্জা উড়ে এলেন বাংলাদেশের বিভিন্ন কর্তাদের সঙ্গে বৈঠক করলেন। আমরা আগে ভাগেই বলে দিয়েছিলাম যে বাংলাদেশ কিন্তু জঙ্গিদের বদ্ধভূমি করে তোলা হচ্ছে। ঠিক তখন আমরা এইটাও পরিষ্কার করে বলছিলাম যে মিলিশিয়া তৈরি করে জঙ্গিদের যে ঘাঁটি সেইগুলো তৈরি করা হবে, এবং এই জঙ্গিদের ট্রেনিং করবে পাকিস্তানপন্থী কয়েকটা সেনা। ঠিক সেইটাই হচ্ছে। ঠিক এই জন্যই হয়তো ওয়াকারুজ্জামান সিনে নেই আর, এবং এই ওয়াকারুজ্জামান সিনে নেই, অর্থাৎ কোনো ছবিতে তাকে আর পাওয়া যাচ্ছে না। এবং এই পরিস্থিতি যখন বাংলাদেশের, ঠিক তখন ভারত উদ্বিগ্ন হয়ে উঠল, বা সাউথ ব্লক উদ্বিগ্ন হয়ে উঠল। পরিষ্কার করে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ এইবার ভারতের বিরুদ্ধে একটা চরম ষড়যন্ত্র করছে, এবং সঙ্গে আছে অবশ্যই পাকিস্তান। আমরা এটাও দেখাচ্ছিলাম যে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি, একেবারে মাসুদ আজহার থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি, হাফিজ সাইদের বিভিন্ন সঙ্গী, সাইফুল্লাহ কাসরিও বাংলাদেশে বারবার করে আসছিল। সেই সমস্ত চিত্র আমরা দেখছিলাম, এবং বাংলাদেশে কিভাবে জঙ্গি প্রবণতা বেড়ে উঠছিল সেইগুলো অত্যন্ত ভাবনার হয়ে উঠেছিল গোটা ভারতবর্ষের কাছে, অর্থাৎ নয়াদিল্লি বা সাউথ ব্লকের কাছে। ঠিক সেই মুহূর্তে অজিত দোভাল প্ল্যান শুরু হয়ে গিয়েছে, এবং অজিত দোভাল প্ল্যান, বা বলা ভালো নিরাপত্তা উপদেষ্টা NSA, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার NSA-র এই প্ল্যানিং হয়তো গোটা বাংলাদেশকে একটু ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই NSA, অজিত দোভাল সহ বিভিন্ন ভারতের উন্নত প্রযুক্তির যে সমস্ত ডিফেন্স ওরিয়েন্টেড প্ল্যানিং চলে, তারই একটা অংশ গোটা বাংলাদেশ জুড়ে একটা নতুন ধরনের অপারেশন চালু হয়ে গিয়েছে, যেইখানে দাঁড়িয়ে ইউনূসকে চাপে রাখতে হবে। ইউনূস চাপে রাখলেই ইউনূস বাধ্য হবে একটা অ্যাকশন নিতে, এবং সেই অ্যাকশন নিলেই গোটা বাংলাদেশ কিন্তু একেবারে বিভক্ত হয়ে যাবে। প্রথম অ্যাকশন কি? বাংলাদেশে 17 বছর পর এই খালেদা জিয়া পুত্র তারেক রহমান ফিরেছেন। তারেক রহমান যে ফিরবে, তারেক রহমানের ফেরার পরিস্থিতি কিন্তু ছিল না বাংলাদেশে। একদিক থেকে তিনি গ্রেনাড হামলা থেকে শুরু করে বিভিন্ন হামলা, বিভিন্ন রকম কেসে ফেসে গিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল, এবং তারপর শেখ হাসিনার সময় দেশ ছাড়ার পর, অর্থাৎ দীর্ঘ 17 বছর পর তিনি পা রেখেছেন। এই দীর্ঘ 17 বছর পর তিনি যে পা রেখেছেন, সেইখানে গোয়েন্দা মহল মনে করছে ভারতের একটা অবদান বা ভারতের একটা ভূমিকা রয়েছে। তার কারণ ভারত দেখতে পেয়েছে যে এই গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি থাকে, সেক্ষেত্রে উল্টে ভারতের উদ্বিগ্ন হওয়া আশঙ্কার চান্স বাড়বে। ঠিক সেই জন্য সেই রকম একটা গণতান্ত্রিক দলের উপর ভরসা রাখা প্রয়োজন,
যে গণতান্ত্রিক দল অন্তত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন করে সুষ্ঠুভাবেই বাংলাদেশকে পরিচালনা করবে। কারণ এটা পরিষ্কার, গোটা দেশের যদি চারিপাশে শত্রু হয়ে যায় সেক্ষেত্রে তো সমস্যা। এই ছকেই ভারত যেটা করলো, তাকে সাপোর্ট করে দিল, একটা মোরাল সাপোর্ট পেয়ে গিয়ে তারেক রহমান ফিরে এলেন। তারেক রহমান ফিরতেই গোটা পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। এই প্রেক্ষাপটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ঠিক সমসাময়িক সময়। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়, তারপরে শরীফ ওসমান হাদির দাদা ওমর হাদি দাবি করে বসলেন ওসমান হাদির খুনের পিছনে রয়েছে এই মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেটেই কাজ করেছে। মোহাম্মদ ইউনূস ঠিক সেই সময় তিনি পরিষ্কার করে ওসমানের বাড়ির লোকের সঙ্গে কথা বললেন, শরীফ ওসমানকে থামানোর চেষ্টা করলেন ভারতের ঘাটে চাপানো যায়। ততক্ষণে ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তারা বুঝতে পারলো, বা ইউনূস সিন্ডিকেট বুঝতে পারলো, ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে দিলেই গোটা বাংলাদেশ জুড়ে জামাত ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। আদতে তো তাদের ভোট মাত্র 3%। ঠিক সেই সময় তারেক রহমান প্রবেশ করলেন। তারেক রহমান প্রবেশ করার পর তারেক রহমান পরিষ্কার করে দিলেন যে ভারত বিরুদ্ধতা কোনো কথা বললেন না, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন। গত রাতে অর্থাৎ তারেক রহমান ফেরার আগের দুদিন রাত থেকেই এই সম্প্রীতির বার্তাকে কেন্দ্র করে বা একেবারে সাম্প্রদায়িক বিষয়কে কেন্দ্র করে গোটা বাংলাদেশ উত্তপ্ত। হিন্দু বাড়ি ভাঙচুর, বলা ভালো প্রথম আলো বা ডেইলি স্টারের মতন পত্রিকা ভাঙচুরের চিত্র উঠে আসে। তারপর পরেই এই তারেক রহমান এলেন। তারেক রহমান প্রকাশ্য সভায় সম্প্রীতির বার্তা দিলেন, ভারত বিরুদ্ধতায় কোনো শব্দ খরচ করলেন না। এইখানেই চাল বা খেলা ঘুরে গেল। তারপর বিশেষজ্ঞরা মনে করছে, ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল রবিবার সেই ক্ষেত্রে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শরীফ ওসমান হাদির খুনির বিচার চেয়ে প্রতিবাদ করা হয়। টালমাটাল পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের যে পুলিশ রয়েছে তারা পরিষ্কার করে ঘোষণা করলো যে বাংলাদেশের থেকে তারা পালিয়ে ভারতের মেঘালয়ে রয়েছে। তারপরেই মেঘালয় রাজ্য পুলিশ এবং বিএসএফ বলে দিল যে না, এটা মিথ্যে, গুজব। এইখানে থেমে যাওয়া হলো না, কিন্তু ভারতের বিরুদ্ধতা করে এই ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ এবং হাসিনাকে ফেরত চেয়ে আরো 4 দফা দাবি নিয়ে ওই রাতেই জোর সুর চড়াতে লাগলেন এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে চাপে পড়ে গিয়েছে এবং গোটা বাংলাদেশের যে পরিস্থিতি সেইখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস কালপ্রিট এই মুহূর্তে, এবং মোহাম্মদ ইউনূসকে ধাপে ধাপে ভেঙে দেওয়ার যে পরিকল্পনা সেইটাই করছে এই মুহূর্তে বিভিন্ন এজেন্টরা। তথ্য বলছে ভারত কিন্তু চুপ করে বসে নেই এবং ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে এইবার বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস সিন্ডিকেটকে বুঝে নেবে এবং ঠিক সেই প্রসেসেই যদি কোনোভাবে সংঘাত লাগে সেই ক্ষেত্রে সংঘাত সামাল দেওয়ার পরিস্থিতিও কিন্তু ভারত তৈরি করে ফেলেছে। ফলে সব দিক থেকে দেখতে গেলে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে চাপে রয়েছে এবং অজিত দোভাল প্ল্যান সেটা কিন্তু গোটা বাংলাদেশকে এইবার মৌলবাদের থেকে মুক্ত করবে এবং বাংলাদেশে যদি সুষ্ঠু গণতন্ত্র ফেরে সেক্ষেত্রে তারপর ভারতের কি অবদান হবে, তারপর ভারতের কি পদক্ষেপ হবে, কি চাল হবে, সেইটা নির্ভর করছে সময়ের উপর। সব মিলিয়ে গোটা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।